এইচ প্লাস আয়ন বের করে দিবে। যারা এই এইচ প্লাস আয়নটা বের করে দিতে পারে, যুগল স্ক্রিন দেখা যায় না? দেখতেছি তো, যদি না দেখা যায় একটু কেটে লগ ইন করতে হবে। যাদের স্ক্রিন দেখা যাবে না, কথা শোনা যাবে না, কেটে দিয়ে আবার ঢুকবা। হ্যাঁ, আচ্ছা। এখন যেটা বলতেছিলাম যে হচ্ছে এই যে যে যারা এইচ প্লাস আয়ন দিতে পারে এদেরকে বলা হয় অ্যাসিড। এখন যারা একদম বেশি এইচ প্লাস আয়ন দিতে পারে তারা হচ্ছে সবল অ্যাসিড। যারা কম কম এইচ প্লাস আয়ন দিতে পারে, বা 10টা আছে 10টার মধ্যে 2টাই দিতে পারে, 3টাই পারে, বাকিরা পারে না, এরকম যদি হয় সেটা হবে একটা দুর্বল অ্যাসিড। আমরা কতগুলি সবল অ্যাসিডের নাম শিখছিলাম, কতগুলি দুর্বল অ্যাসিডের নামও শিখছিলাম। দেখ ওইগুলো আমরা পরে একটু পড়া ধরবো বা রিভিশন দিব। এখন এই এইচ প্লাস আয়নটা কম আছে না বেশি আছে এইটা বোঝা যায় হচ্ছে পিএইচ দিয়ে। পিএইচ এর মান যদি কম হয়, পিএইচ যেমন ধরো পিএইচ এর মান হচ্ছে 0 বা 1, এরকম মনে করো পিএইচ এর মান হচ্ছে 1, আরেকটা পিএইচ এর মান হচ্ছে 14, তাহলে 14টা কিন্তু বড় আর একটা হচ্ছে কম। এটা কিন্তু উল্টা জিনিস। পিএইচ এর মান যত কম হবে, বুঝছো, পিএইচ এর মান যত কম হবে এই এইচ প্লাস এর পরিমাণ তত বেশি হবে। এইচ প্লাস যত বেশি হবে পিএইচ এর মান তত কম হবে। আবার এইচ প্লাস যত বেশি হবে সেই অ্যাসিডটা তত শক্তিশালী অ্যাসিড। তার মানে পিএইচ এর মান যত কম হবে সে তত শক্তিশালী অ্যাসিড। আবার বুঝে ভালো করে, পিএইচ এর মান যত ছোট হবে সেই অ্যাসিড তত বেশি শক্তিশালী অ্যাসিড। পিএইচ এর মান বড় হলে কম শক্তিশালী অ্যাসিড, আর বেশি বড় হয়ে গেলে সে আর অ্যাসিডই থাকবে না, ক্ষার হয়ে যাবে। আচ্ছা, দেখো বই থেকে একটু পড়ি। তোমরা জানো কোনো একটি পদার্থ অ্যাসিড হবে নাকি ক্ষার হবে নাকি নিরপেক্ষ থাকবে তার নির্দেশক ব্যবহার করে জানা যায়। নির্দেশক কি? ওই যে কালকে আমরা একটা লিটমাস পেপার দিছিলাম, যে আমরা লিটমাস পেপার হচ্ছে লাল লিটমাস পেপারকে যদি আমি কোথার মধ্যে ডুবাইতাম, ডুবাই যদি দেখতাম সেটা নীল হয়ে যেত, তখন বলতাম এটা হচ্ছে কি। লালটাকে নীল করলে কি হয় তোমরা বলো দেখি। যদি একটা পানি, মনে করো একটা জায়গার মধ্যে কিছু তরল পদার্থ আছে, ধরো এই তরল পদার্থে তুমি একটা লাল লিটমাস পেপার দিলা, এই লাল লিটমাস পেপারটা নীল হয়ে গেছে, তখন এটা কি হবে বলো? হুম, লাল থেকে একটা লাল লিটমাস পেপার আছে, লাল লিটমাস পেপারকে পানিতে ডুবাইলে নীল হয়ে গেছে, এটা কি অ্যাসিড না ক্ষার, অম্ল না ক্ষার বলো তো? সামির স্ক্রিন দেখা যাচ্ছে না, আর কার দেখা যায় না বলো তো? আমি একটু চেক করে দেখি তো। দেখা যাচ্ছে তো স্ক্রিন, চেক করলাম এখন মাত্র। সামির একটু কেটে দিয়ে আবার ঢুকো, দেখো। হ্যাঁ, যদি হচ্ছে লাল লিটমাস পেপারকে নীল বানায় ফেলে তাহলে সেই পদার্থটা হবে ক্ষারীয়। আর যদি উল্টা ভাবে নীল লিটমাসটাকে লাল বানায় ফেলে তখন সেটা হবে অম্ল অথবা অম্লীয়। এই যে যেখানে আমরা লিটমাস পেপার ব্যবহার করতেছি, যেটা হচ্ছে লাল হচ্ছে যাচ্ছে বা নীল হয়ে যাচ্ছে, এই লিটমাস পেপারটাকে বলা হয় নির্দেশক। তাহলে কোন একটা পদার্থ অ্যাসিড হবে না ক্ষার হবে না নিরপেক্ষ হবে সেটা আমরা নির্দেশক ব্যবহার করে জানতে পারি। কিন্তু তাতে কি পরিমাণ অ্যাসিড বা ক্ষার আছে সেটা কিন্তু আমরা ওটা দিয়ে বুঝতে পারি না। সেটা বোঝার জন্য আমাদের দরকার হয় পিএইচ এর মান। তাহলে এক কথায় হচ্ছে কোন একটা অ্যাসিড, সেই অ্যাসিডটা কি পরিমাণ অ্যাসিড আছে বা কি পরিমাণ ক্ষার আছে, বেশি অ্যাসিড আছে না কম অ্যাসিড আছে, বেশি ক্ষার আছে না কম ক্ষার আছে, এটা বুঝতে দেওয়ার জন্য আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে পিএইচ। অবজেক্টিভের জন্য পড়বে এখানে নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি যেখানে কোনো অ্যাসিড বা ক্ষার থাকে না তার পিএইচ হচ্ছে 7। আমরা যে পানিটা সাধারণত খাই এই পানির মধ্যে অ্যাসিডও থাকে না, এই পানির মধ্যে ক্ষারও থাকে না, এই পানিটা হচ্ছে একদম নিরপেক্ষ। এই জন্য পিএইচটা হচ্ছে মাঝখানে। পানির পিএইচ হচ্ছে 7। এই যে দেখো, এটা হচ্ছে পানির পিএইচ। তাহলে নিরপেক্ষ পানির পিএইচ হচ্ছে 7। সে অ্যাসিডও না কারণ এটা হচ্ছে নিরপেক্ষ।
এখানে লাল লিটমাস ডুবাইলেও কোনো পরিবর্তন হবে না, নীল লিটমাস ডুবাইলেও কোনো পরিবর্তন হবে না। আর যদি এই পানির মধ্যে এখন কিছু অ্যাসিড দিয়ে দাও তাহলে এই পিএইচ এর মান কমে যাবে। ধরো পানির মধ্যে কিছু অ্যাসিড দিলে ওখানে পিএইচ পাওয়া যাবে 6, আর একটু বেশি অ্যাসিড দিলে পিএইচ পাওয়া 5, আরো বেশি অ্যাসিড দিলে পিএইচ পাওয়া 4, আরো বেশি দিলে পাওয়া 3, এরকম ভাবে আর কি। যত বেশি অ্যাসিড যোগ করবে পিএইচ এর মান তত কমে। অবজেক্টিভ মনে রাখবা, পিএইচ যত কমে অ্যাসিড তত বাড়ে, বা অ্যাসিড যত বাড়ে পিএইচ তত কমে। লিখে রাখো, অ্যাসিড যত বাড়ে পিএইচ তত কমে। অ্যাসিড যত বাড়ে বা অ্যাসিড যত বেড়ে যায় পিএইচ তত কমে যায়। সবাই লিখে নাও। পক্ষান্তরে যদি বিশুদ্ধ পানি বা নিরপেক্ষ জলীয় দ্রবণে ক্ষার যোগ করা হয় তাহলে পিএইচ বাড়তে থাকে। অ্যাসিড যোগ করলে পিএইচ কমতে থাকে, আর ক্ষার যোগ করলে পিএইচ বাড়তে থাকে। যত বেশি ক্ষার যোগ করবা পিএইচ এর মান ততই বাড়তে থাকবে। যত বেশি ক্ষার দেবা পিএইচ তত বাড়বে। এই দেখো, এই 7 নাম্বারটা হচ্ছে নিরপেক্ষ। 7-এর চাইতে যত ছোট আছে 6, 5, 4, 3, 2 এরা হচ্ছে অ্যাসিড। আর 7-এর চাইতে যত বড় আছে 8, 9, 10, 11, 12, 13, 14 এরা হচ্ছে ক্ষার। তাহলে এদিকে তুমি যত বেশি অ্যাসিড দিবা তার পিএইচ তত কমবে, আর যত ক্ষার দিবা তার পিএইচ তত বাড়তে থাকবে। এই চার্টটা একটু মুখস্থ রাখবে, তুমি পারো এখন। কোন দ্রবণের পিএইচ যদি 7 হয়, একটা দ্রবণের পিএইচ যদি কত হয় 7, তাহলে ওই নিরপেক্ষ জলীয় দ্রবণ বা বিশুদ্ধ পানি, তাহলে এটা হবে বিশুদ্ধ পানি অথবা নিরপেক্ষ জলীয় দ্রবণ। তার মানে এখানে অ্যাসিডও নাই ক্ষারও নাই। কোন একটা দ্রবণের পিএইচ যদি 7 হয়, 7, তাহলে বুঝতে হবে ওই দ্রবণটা হচ্ছে একটা নিরপেক্ষ দ্রবণ। নিরপেক্ষ মানে সে অ্যাসিডও না, সে হচ্ছে ক্ষারও না। কেউ না বুঝলে তোমরা সরাসরি একটু কেটে দিয়ে আবার ঢুকবা, তোমরা কলটা কেটে দিয়ে আবার ঢুকবা। হ্যাঁ, আমার এখান থেকে কোনো সমস্যা নেই, আমার এখান থেকে নেট টেট সব ঠিক আছে। তোমরা কেউ স্ক্রিন না দেখা গেলে তাদের হয়তো একটু হচ্ছে না। পিএইচ দিয়ে বোঝা, আবার বলি আমি, পিএইচ দিয়ে বোঝা যায় একটা দ্রবণের মধ্যে অ্যাসিড আছে না ক্ষার আছে না হচ্ছে নিরপেক্ষ আছে। যদি পিএইচ এর মানটা 7 হয়, তুমি যে কোনো একটা জিনিসে পিএইচ মাপতে পারবা। পিএইচ মাপার মেশিন আছে, লিটমাস পেপার দিয়েও পিএইচ মাপা যায়। কিভাবে মাপতে পারো সেটা পরে দেখবো আমরা। আপাতত মনে করো তুমি মাপতে পারো, থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপতে পারো, এরকম পিএইচ মিটার একটা আছে, ওটা দিয়ে পিএইচ মাপা যায়। এখন তুমি পিএইচ মিটার দিয়ে পিএইচ মাপছো, মাইপা পিএইচ পেয়েছো 7, পিএইচ কত পাইছো? পিএইচ মিটার দিয়ে পিএইচ মেপে তোমরা পিএইচ পাইছো 7। তখন তুমি তার কথাটা কি বলবা? সেই অম্লীয় বলবা না ক্ষারীয় বলবা না নিরপেক্ষ বলবা? যদি 7 পাই তাহলে আমি সেটাকে বলবো নিরপেক্ষ, অর্থাৎ সে অম্লীয়ও না সে ক্ষারীয়ও না। কে আর কি বুঝতেছো না? কথা শোনা যায় না? কে মানে পড়া বুঝতেছো না, না কথা শোনা যাচ্ছে না, কোনটা? ওকে, তাহলে পিএইচ যদি 7 হয় তাহলে ওইটা হবে আমাদের একদম নিরপেক্ষ অথবা বিশুদ্ধ পানি। আর যদি 7-এর চেয়ে কম হয় তাহলে সেটা হবে অ্যাসিড, আর 7-এর চেয়ে যদি বেশি হয় তাহলে সেটা হবে ক্ষারীয়। এই 3টা জিনিস জাস্ট মনে রাখবা। এটা একদম সিম্পল একটা জিনিস, মুখস্থ করে ফেলবা এটা, যে পিএইচ যদি 7-এর সমান হয় সেটা হবে অম্লীয়। তুমি একটা যন্ত্র দিয়ে পিএইচ, সরি নিরপেক্ষ, তুমি পিএইচ মাইপা 7-এর চেয়ে কম পাইছো তাহলে ওই পদার্থটাকে বলবা অম্লীয়। তুমি পিএইচ মাইপা 7-এর চেয়ে বেশি পাইছো ওইটাকে বলবা ক্ষারীয়। জাস্ট এই 3টা লাইন এখানে মুখস্থ করবা একদম। পিএইচ এর মান 7 থেকে যত কম হবে, পিএইচ এর মান 7 থেকে যত কম হবে ওই অ্যাসিড তত বেশি শক্তিশালী অ্যাসিড। আবার 7-এর থেকে যত বেশি হবে সে তত শক্তিশালী ক্ষার। পিএইচ এর মান 7-এর চেয়ে যত ছোট হবে, 7-এর চেয়ে 6 ছোট, 6 থেকে আরো 5 ছোট, তাহলে 6 যত শক্তিশালী অ্যাসিড, যার পিএইচ 5 সে আরো বেশি শক্তিশালী অ্যাসিড, যার পিএইচ 4 সে আরো বেশি শক্তিশালী অ্যাসিড, যার পিএইচ 3 সে আরো শক্তিশালী অ্যাসিড। আর 7-এর চেয়ে যদি বেশি হয় তখন সে আর অ্যাসিড থাকে না, সে হয়ে যায় ক্ষার। 7-এর চেয়ে যত বেশি হবে তত শক্তিশালী ক্ষার। যার পিএইচ 8 সে ক্ষার, যার পিএইচ 9 সে আরো শক্তিশালী ক্ষার, যার পিএইচ 10 সে আরো বেশি শক্তিশালী ক্ষার। এরকম আর কি। পিএইচ এর মান 7 থেকে যত বেশি কম হবে, অর্থাৎ মানে 7 থেকে যত কম হবে আর কি,
বেশি কথাটা কাটা দাও, বেশি কথা বলার জন্য বুঝতে সমস্যা হয়। পিএইচ এর মান 7 থেকে যত কম হবে অ্যাসিডটা তত শক্তিশালী হবে, আবার পিএইচ এর মান 7 থেকে যত বেশি হবে তখন তার ক্ষারকত্ব বেশি হবে। মানবদেহ থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবন অনেক ব্যবহার্য দ্রব্য সামগ্রী, কৃষিকাজের ক্ষেত্রে এমনকি রাসায়নিক শিল্পে পিএইচ এর মান জানা এবং নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন হয়। যাই হোক, এই যে তোমার মনে করো হচ্ছে গোসলের সাবান, এখন সাবানের পিএইচ কেমন থাকবে? সাবানের পিএইচ যদি হচ্ছে কম হয়, 7-এর চেয়ে কম হয়, সাবানের পিএইচ যদি 7-এর চেয়ে কম হয় তখন সেটা অ্যাসিড হয়ে যাবে। এই অ্যাসিড দিয়ে যদি গোসল করো তখন শরীরে সমস্যা হবে। আর পিএইচ এর মানটা যদি 7-এর চেয়ে একটু বেশি হয়, পিএইচ এর মান যদি 7-এর চেয়ে বেশি হয় তখন সে হয়ে যাবে ক্ষার। পিএইচ এর মান 7-এর চেয়ে বেশি হলে সে হয়ে যাবে ক্ষার। তাহলে ক্ষার যদি হচ্ছে একটু ক্ষার হয় সেটাতে তুমি গোসল করতে পারবা, কিন্তু সেটা যদি একটু বেশি ক্ষার হয়ে যায়, যেমন তুমি সাবান দিয়ে গোসল করতে পারো, কিন্তু এখন মনে করো যে বাসা বাড়িতে যে চুন খায়, বাসা বাড়িতে পান এবং চুন খায়, যে এই চুন দিয়ে গোসল করতে পারবা তোমরা? মনে করো একটু চুন খাচ্ছে, সেখান থেকে কিছু একটু চুন তুমি নিয়ে আসলা, নিয়ে এসে সেই চুন চুন দিয়ে পানির সাথে মিশিয়ে কি গোসল করা যাবে? যাবে না, কারণ তখন হচ্ছে একদম শরীর পুড়ে যাবে, কারণ এটার পিএইচ হচ্ছে অনেক বেশি। পিএইচ বেশি মানে সে বেশি ক্ষারীয়। কাজেই আমি যখন একটা সাবান বানাবো, যখন আমার এটা একটা হিসাব রাখতে হবে, এখানে পিএইচ এর মান কত রাখবো। পিএইচ এর মান আমি খুব বেশিও দেওয়া যাবে না, খুব কমও দেওয়া যাবে না, এমন একটা মান দিতে হবে যেটা দিয়ে মানুষের কোনো ক্ষতি হবে না। তারপর হচ্ছে যে আমাদের রক্ত, আমাদের রক্তের নির্দিষ্ট একটা পিএইচ থাকে। রক্তের পিএইচ যদি এর চেয়ে বেড়ে যায় তাহলেও শরীরের জন্য ক্ষতিকর, রক্তের পিএইচ যদি এর চেয়ে কমে যায় সেটাও শরীরের জন্য ক্ষতিকর। ডাক্তারের কাছে টেস্ট করতে গেলে অনেক সময় রক্তের পিএইচ দেখে কত আছে। এই যে তোমরা কি জানো আমাদের ধমনীর রক্তের পিএইচ কত? আমাদের ধমনীর রক্তের পিএইচ হলো 7.4, অর্থাৎ আমাদের শরীরে যে রক্তটা আছে সেই রক্তের পিএইচ হচ্ছে 7.4, অর্থাৎ এটা সামান্য একটু ক্ষারধর্মী। 7-এর চেয়ে এই তোমরা কথা বলো, আমি ক্লাস অফ করে দেই। আমাদের শরীরে যে এই অপু ছেলেটাকে, অপু এটা কার আইডি? ঠিক আছে, অপুর আব্বার সঙ্গে আমি কথা বলতেছি আজকে। তোমরা যা মেসেজ দাও প্রত্যেকটা মেসেজ এখানে রেকর্ড থাকে। খেয়াল করো, তাহলে আমাদের শরীরে যে রক্ত পিএইচটা থাকে, জি, আমাদের শরীরে যে রক্তের পিএইচ থাকে সেই পিএইচ এর মান হচ্ছে 7.4। তাহলে 7.4 যদি পিএইচ 7-এর চেয়ে কম হয় তাহলে সেটা হবে অম্লীয়, আর পিএইচটা যদি 7-এর চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে ক্ষারীয়। পিএইচ যদি 7-এর চেয়ে কম হয় সেটা হবে অম্লীয়, আর পিএইচ যদি 7-এর চেয়ে বেশি হয় তাহলে সেটা হবে ক্ষারীয়। তাহলে 7.4 কি 7-এর চেয়ে বেশি না? 7-এর চেয়ে অল্প একটু বেশি। যেহেতু 7-এর চেয়ে অল্প একটু বেশি তাহলে এটা হবে অল্প একটু ক্ষারীয়। যদি আবার অনেক বেশি হয়তো 10 হয়ে যেত তাহলে সেটা তো বেশি ক্ষারীয়, কিন্তু এটা বেশি ক্ষারীয় না। আমাদের রক্তে যে পিএইচটা থাকে তার পিএইচ এর মান হচ্ছে 7.4, এটা 7-এর চেয়ে অল্প একটু বেশি, অর্থাৎ এটা অল্প একটু ক্ষারীয়, অর্থাৎ সামান্য ক্ষারধর্মী। এর সামান্য হেরফের হলে, যেমন +-0.4 পর্যন্ত কম বেশি হইতে পারে, এর থেকে বেশি যদি কম বেশি হয়ে যায় তখন এটা বিপর্যয় হয়ে যায়, মানুষের মৃত্যুর কারণে হয়ে যেতে পারে। অর্থাৎ রক্তের পিএইচ তোমার থাকার কথা কত? পিএইচ থাকার কথা 7.4। এই 7.4 থেকে আরো 0.4 বেশি হতে পারবে।
তার মানে হচ্ছে 7.8 হইলেও কোনো সমস্যা নাই। আবার এই 7.4 থেকে 4.4 কম হতে পারবে, অর্থাৎ 7 হইলেও কোনো সমস্যা নেই। কিন্তু যদি রক্তের পিএইচ 7-এর চেয়ে নিচে নেমে যায় অথবা 7.8-এর চেয়ে বেশি হয়ে যায়, তখন সেটা মানুষের বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। রক্তের পিএইচ কত? 7.4, প্লাস মাইনাস 0.4 হতে পারে। মানে 7.4 থেকে 0.4 বেশিও হতে পারে। 7.4 থেকে 0.4 বেশি হলে কত হয়? 7.8। আবার 7.4 থেকে 0.4 কমও হইতে পারে। 7.4 থেকে 0.4 কম হলে কত হয়? 7। অর্থাৎ রক্তের পিএইচ 7-এ হলেও 7 পর্যন্ত মেনে নেওয়া যাবে, আবার 7.8ও মেনে নেওয়া যাবে। এর চেয়ে কম বেশি হয়ে গেলে তখন মানুষের জন্য বিপদ হয়ে যাবে। আবার আমাদের জিহ্বার লালার পিএইচ এর মান হচ্ছে 6.6। আমাদের জিহ্বার যে লালাটা আছে এটার 6.6। তাহলে দেখো 6.6 কিন্তু 7-এর চেয়ে কম। 6.6 হচ্ছে 7-এর চেয়ে কম। তাহলে যেহেতু 7-এর চেয়ে কম, সে কি হবে? একটু অম্লীয় হবে, একটু অ্যাসিডিক হবে। তাহলে আমাদের রক্তটা হচ্ছে ক্ষারধর্মী। আমাদের রক্ত যেহেতু পিএইচ 7-এর চেয়ে বেশি, এটা হচ্ছে ক্ষারধর্মী। আর আমাদের জিহ্বার লালার পিএইচটা যেহেতু 7-এর চেয়ে কম, এই জন্য এটা হচ্ছে 6.6, মানে 7-এর চেয়ে কম, এই জন্য এটা হবে অম্লধর্মী। এই অম্লধর্মী মানে কি? এটার মধ্যে একটু অ্যাসিড আছে। আমাদের জিহ্বার যে লালা, লালার মধ্যে একটু অ্যাসিড আছে। এখন আমরা যখন খাবার খাই, খাবারের সাথে কিন্তু এই লালাটাও যায়। অ্যাসিড থাকলে সেই অ্যাসিড খাবারটাকে হজম করতে সাহায্য করে। অ্যাসিড খাবারকে কি করে? হজম করতে সাহায্য করে। এই জন্য আমরা যখন খাবার খাই, একটা খাবার দেখা না গেলে কেটে দিয়ে আবার ঢুকো। আমরা যখন একটা খাবার খাই, সেই খাবারটার সাথে হচ্ছে আমরা যত বেশি চিবায় খাই তত বেশি লালা মিশ্রিত হয়। যত বেশি লালা মিশ্রিত হয় তার মধ্যে তত বেশি অ্যাসিড যায়। যত বেশি অ্যাসিড যায় খাবারটা হজম হয় তত বেশি, গ্যাসের সমস্যা করে কম। ওকে। আবার জিহ্বার লালার পিএইচ এর মান 6.6-এর কাছাকাছি থাকলে তখন তার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে। আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য পিএইচ এর মান হলো 2। আবার আমাদের পেটের ভিতরে যে পিএইচ আছে এটা একেবারে কম, 2, মানে এখানে অনেক অ্যাসিড থাকে। আমাদের পেটের ভিতরে অনেক বেশি অ্যাসিড থাকে, এখানে হচ্ছে পিএইচ দরকার হচ্ছে 2। এই যথেষ্ট ছিল অ্যাসিডের পরিমাণ, তবে অবাক হওয়ার কিছু নেই, কারণ খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো শক্তিশালী অ্যাসিড থাকে। এটা গত ক্লাসেও বলছিলাম। আমরা খাবার হজম করার জন্য আমাদের পেটের ভিতর কোন অ্যাসিড থাকে? হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডের মান 0.5-এর মতো হেরফের হলেই তা বদ হজম সৃষ্টি করে। তোমার পেটের ভিতর পিএইচ থাকার কথা হচ্ছে 2 খাবার হজম করার জন্য পেটের ভিতরে। এখন 2 থেকে বেড়ে এটা 2.5 পর্যন্ত হতে পারে, সমস্যা নেই। আবার 2 থেকে 0.5 কমেও যেতে পারে, 0.5 কমে 1.5ও হতে পারে, তাহলেও সমস্যা নেই। কিন্তু যদি 1.5-এর চেয়ে কমে যায় অথবা 2.5-এর চেয়ে আরো বেড়ে যায়, তখন কিন্তু এটা মানে একদম গ্যাসের সমস্যা করবে, বদ হজম সৃষ্টি করবে। আমাদের পেটের ভিতরে অর্থাৎ পাকস্থলীর ভিতরে যেখানে খাবার হজম করবে ওটার ভিতরে পিএইচ থাকতে হবে 2। আমাদের পেটের ভিতরে পাকস্থলীতে যেখানে খাবার হজম হবে সেখানে পিএইচটা থাকতে হবে কত? 2। এখন এটা আমাদের 2-এর চেয়ে বেশি হইতেও পারে, 2-এর চেয়ে সামান্য একটু কম হতেও পারে। কতটুকু পর্যন্ত এলাও? 2 থেকে 0.5 বেশি পর্যন্ত এলাও, অর্থাৎ 2.5 পর্যন্ত এলাও। আবার 2 থেকে 0.5 পর্যন্ত কম, অর্থাৎ 1.5 পর্যন্ত এলাও। তাহলে আমাদের পাকস্থলী যেটা আছে, পাকস্থলীর ভিতরে পিএইচ এর মান কত থেকে কত পর্যন্ত এলাও? 1.5 থেকে 2.5 পর্যন্ত। কিন্তু এর নিচে গেলেও সমস্যা হয়ে যাবে, এর উপরে গেলেও সমস্যা হয়ে যাবে। তবে স্ট্যান্ডার্ড কত? স্ট্যান্ডার্ড হচ্ছে 2, আদর্শ মান হচ্ছে 2। ওকে। তারপর হচ্ছে প্রস্রাবের পিএইচ থাকে 7। 7-এর কম থাকা হচ্ছে স্বাভাবিক, এর নিচে থাকলে সেটা স্বাভাবিক আছে, বেশি হলে সেটা আবার তখন ডাক্তার দেখাইতে হবে। মাটির পিএইচ সাধারণত থাকে 4 থেকে 8-এর ভিতরে। এগুলো মুখস্থ করবা সবগুলো, এগুলো আসলে বোঝানোর কিছু নাই। মাটির পিএইচ থাকে 4 থেকে 8, অর্থাৎ এটি অ্যাসিডিক থেকে শুরু করে ক্ষারীয় হতে পারে। অর্থাৎ কোন জায়গার মাটি হচ্ছে অ্যাসিডিক, কোন জায়গার মাটি হচ্ছে ক্ষারীয়। মাটির পিএইচ এর মান 3-এর কম বেশি, 3-এর কম যদি হয়, বেশি অম্লীয় হলে মাটি অনেক দরকারি উপাদান যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম মাটি থেকে চলে যায়। আচ্ছা, সেগুলি মনে হয় তোমাদের এইভাবে না পড়ে একটু গল্পের মতো আমি বলে দিই। দেখো, আমাদের মাটি যেটা থাকে, আমরা নর্মাল যে মাটি ব্যবহার করি, মাটির পিএইচটা হয় সর্বনিম্ন সাধারণত 4 এবং সর্বোচ্চ হচ্ছে 8। 4 থেকে 8-এর মধ্যে যদি থাকে তাহলে এই মাটিটাকে আমরা একটা ভালো মাটি ধরে নিতে পারি। এবং এটা আবার জায়গা থেকে জায়গা ভিন্ন রকম হয়। যেমন সিলেটের মাটি যদি হয়, এখানে পিএইচ থাকবে একরকম। ঢাকার মাটিতে দেখা যাবে পিএইচ থাকবে আরেক রকম। পাহাড়ি অঞ্চল হলে মাটি হবে একরকম। কক্সবাজার সমুদ্র যেখানে থাকবে। সামির, আমরা তো দেখতেছি, বাকিরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ না? কারো সমস্যা হচ্ছে? আর
আর কারো স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে? তাহলে তুমি একটু রুমটা চেঞ্জ করে দেখো তো, বা তোমার নেটে কোনো কারণে সমস্যা হচ্ছে মনে হয় একটু, বা ওয়াইফাই ঠিকভাবে পাচ্ছে কিনা। আরেকবার একটু কেটে দিয়ে ঢুকে দেখো। আচ্ছা, যেটা বলতেছিলাম হচ্ছে, হুম হুম, আচ্ছা যেটা বলতেছিলাম হচ্ছে মাটির পিএইচটা সাধারণত কত থেকে কত থাকবে, এগুলো মুখস্থ করার বিষয়, এগুলো কিন্তু আসলে বোঝানোর কিছু না, বোঝানোর জিনিস সামনে আছে বা পেছনে পড়ে আসছে একটু। যে মুখস্থ, তোমার হচ্ছে মাটির পিএইচ থাকবে সাধারণত 4 থেকে 8। 4-এর চেয়ে কমে গেলেও সমস্যা, 8-এর চেয়ে বেশি হয়ে গেলেও সমস্যা। এখন যদি 4 থেকে কমতে কমতে মনে করো 3-এরও নিচে চলে আসছে, মাটি 3-এরও নিচে চলে আসছে, মাটি যদি 3-এর নিচে চলে আসে, তখন ব্যাপারটা কি হবে? পিএইচ অনেক কমে গেছে। পিএইচ অনেক কমে গেছে মানে এখানে অ্যাসিড অনেক বেড়ে গেছে, মাটির মধ্যে অ্যাসিড বেশি হয়ে গেছে। মাটিতে পিএইচ যদি 3-এর চেয়ে কমে যায়, মাটিতে কি হয়? 3-এর চেয়ে কমে গেছে মানে অ্যাসিড অনেক বেড়ে গেছে। অ্যাসিড অনেক বেড়ে গেলে মাটির মধ্যে, এটা কি অবস্থা তোমাদের? এই তোমরা আমাকে একটু পরে মেসেজ দিয়ে জানায় তো, বাকি যারা আছো তারা একটু আমাকে জানায়ও। 3 জনের নাম, রোল নাম্বার জানাবো আমাকে। আমি বলতেছি কাদেরটা কাদেরটা জানাবা। এই অপু যে ছিল, অপু যে ছিল আকু, ওরটা জানাবা, রোল নাম্বার জানাবা। তারপরে হচ্ছে উম ফারজানা আক্তার, মনোযোগ দিয়ে ক্লাস করো। এরপর কিন্তু আমি রোল নাম্বার নিবো, যারা যারা ক্লাসে ডিস্টার্ব করে রোল নাম্বার গুলো আমাকে জানাবো, আমি তার গার্ডিয়ানের কাছে সরাসরি কথা বলবো এগুলো নিয়ে। আচ্ছা দেখো, যে মাটির পিএইচ যদি হচ্ছে 3-এর চেয়ে একদম কমে যায়, তখন সমস্যাটা কি হবে? এই মাটিটা অনেক বেশি অম্লীয় হয়ে যাবে, এসিডিক হয়ে যাবে। এসিড বেশি হওয়ার ফলে মাটির মধ্যে কিছু দরকারি জিনিস থাকে। মাটির মধ্যে বিভিন্ন ধরনের সার থাকে, বিভিন্ন ধরনের খনিজ উপাদান থাকে, ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে মাটির জন্য দরকারি জিনিস। এই দরকারি জিনিসগুলি তখন মাটি থেকে চলে যায়, এসিডে এগুলিকে নষ্ট করে ফেলে। কারণ এগুলো যদি নষ্ট করে ফেলে তখন মাটির উর্বরতা কমে যায়। মাটির উর্বরতা কমের জন্য এখানে তো বিভিন্ন ধরনের ফল ফল হয় না, বিভিন্ন ধরনের ফলের গাছ লাগাইছো তুমি, আপেল গাছ লাগাইছো, দেখতো সেখানে আপেল হচ্ছে একদম ছোট ছোট। জলপাই গাছ লাগাইছো, জলপাই একদম ছোট ছোট। যে তখন দেখা যাচ্ছে ওইখান থেকেই হচ্ছে না, ভালো ফল হচ্ছে না। কেন? এখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এগুলো চলে গেছে, কেন? এখানে অ্যাসিডের পরিমাণ বেশি। এখন আবার যদি তখন কি করতে হয়, এই যে যে তোমার যদি অ্যাসিডিক, মনে করো একটা জায়গার মধ্যে অ্যাসিড আছে, বুঝো, একটা জায়গার পিএইচ এর মান হচ্ছে 3-এর চেয়ে কম, তার মানে এখানে কি আছে? অ্যাসিড আছে। যেহেতু এখানে অ্যাসিড আছে, যেখানে অ্যাসিড থাকবে ওইখানে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ওই জায়গা থেকে চলে যাবে। যেখানে যেই মাটিতে অ্যাসিড থাকবে ওই মাটি থেকে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম চলে যাবে। কিন্তু ফসলের জন্য ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম দরকার। তখন তুমি কি করবা? তখন তুমি বাজার থেকে সার কিনে আনবা। কোন সার কিনে আনবা? যেই সারের মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আছে, তখন মাটিতে দিবা, তখন ওইটা থেকে আবার একটু ফল হবে, মাটির একটু উর্বরতা বাড়বে। আর যদি পিএইচ এর মান মনে করো বেড়ে যায়, তো 8-এর উপরে চলে গেল, 9 হয়ে গেল, 10 হয়ে গেল, তখন এটা তো ক্ষার হয়ে গেল। তখন এটা যখন ক্ষার হয়ে যায়, তখন হচ্ছে এখান থেকে অনেক নাইট্রেট, ফসফেট, যে এই জাতীয় সার মাটি থেকে চলে যায়। পিএইচ বেশি হইলে, কম হইলেও কিছু জিনিস চলে যায়, বেশি হইলেও কিছু জিনিস চলে যায়। কারণ পিএইচ এর মান 9.5-এর বেশি হলে মাটির উর্বরতা নষ্ট হয়। এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আয়ন সহজেই মাটি থেকে গাছের মূলে চলে যায় এবং এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। পিএইচ এর মান যখন 9.5-এর উপরে যাচ্ছে, 10-এ যাচ্ছে, তখন মাটির মধ্যে যে অ্যালুমিনিয়াম আয়ন ছিল, ওই অ্যালুমিনিয়াম আয়নটা থাকার কথা মাটির মধ্যে, কিন্তু সে মাটি থেকে চলে গেছে গাছের শিকড়ের কাছে। সে যখন গাছের শিকড়ের কাছে গেছে, তখন গাছটা আস্তে আস্তে মরা শুরু হয়ে গেছে। এখন ওই অ্যালুমিনিয়াম আয়ন দূর করার জন্য বা ক্ষারীয় ইয়ের জন্য, ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট ও ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়। অতিরিক্ত এসিড বা ক্ষার অর্থাৎ পিএইচ খুব কমে গেলে বা বেড়ে গেলে মাটিতে থাকা উপকারী অনেক অণুজীব মারা যায়, ফলে গাছপালার স্বাভাবিক জৈবিক কার্যকলাপ ব্যাহত হয়। তাহলে এই জিনিসটুকু তোমরা একটু বুঝো ভালো করে। এটুকু আমি আবার বলি, দেখো,
মাটির পিএইচ নিয়ন্ত্রণ কেন জরুরি, এরকম প্রশ্ন আসতে পারে। 4 মার্কের একটা প্রশ্ন এটা আসতে পারে, খুব ইম্পর্টেন্ট এটা। প্রথমে একটা অবজেক্টিভ আসবে যে মাটির পিএইচ সাধারণত কত থেকে কত থাকে। মাটির পিএইচ থেকে 4 থেকে 8-এর ভিতরে, মাটির পিএইচ থাকে 4 থেকে 8-এর ভিতরে, এটা হচ্ছে 1 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন হচ্ছে মাটির পিএইচ যদি 3 থেকে কমে যায়, নর্মালি 4 থেকে 8-এর মধ্যে থাকার কথা, কিন্তু 4-এ 4ও কমে গেল, কমতে কমতে 3-এ চলে আসলো বা 3-এর চেয়েও কমে গেল, তখন কি হবে? মাটির পিএইচটা যদি 3-এ চলে আসে বা 3 থেকে আরো কমে যায়, সেই মাটিটা হয়ে যাবে অম্লীয় মাটি বা অ্যাসিডিক মাটি। মাটি যদি অম্লীয় হয়ে যায় তখন মাটির মধ্যে কিছু দরকারি উপাদান থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলি মাটি থেকে দূরে চলে যায়। তাহলে এগুলি দূরে চলে গেলে জমির উর্বরতা নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়। তখন বাজার থেকে সার কিনে আনতে হয়। কি সার কিনে আনতে হয়? ওই যে দুটো জিনিস চলে গেল, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই ক্যালসিয়াম যুক্ত সার, ম্যাগনেসিয়াম যুক্ত সার, এমন সার কিনতে হবে যে সারের মধ্যে ক্যালসিয়াম থাকবে এবং ম্যাগনেসিয়াম থাকবে। আবার অনুরূপ ভাবে যদি পিএইচ এর মান বেড়ে যায়, 9.5-এর উপরে চলে যায়, 10 হয়, 11 হয়ে যায়, তখনও মাটির কিছু উপাদান চলে যায়। তখন মাটির কি উপাদান চলে যায়? অ্যালুমিনিয়ামটা চলে যায়। অ্যালুমিনিয়াম কোথায় চলে যায়? মাটি থেকে গাছের শিকড়ে চলে যায়। মাটি থাকার কথা মাটিতে, চলে গেছে গাছের শিকড়ে, তখন গাছ নষ্ট হয়ে যায়। তখন অ্যালুমিনিয়াম যেন না যায়, তখন হচ্ছে যদি মাটিতে পিএইচ এর পরিমাণ বেড়ে যায়, তখনও আরেক ধরনের সার দিতে হয়। কি সার দিতে হয়? তখন দিতে হয় তোমার হচ্ছে নাইট্রেট জাতীয় সার অথবা ফসফেট জাতীয় সার। নাইট্রেট জাতীয় সার কোনটা, ফসফেট জাতীয় সার কোনটা? গত ক্লাসে তোমরা পড়ছিলা যে অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট, কোথায়? এই যে দেখাই, এই যে গত ক্লাসে এই যে এখানে পড়ছিলাম যে হচ্ছে এই যে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, তারপর হচ্ছে যেখানে আছে অ্যামোনিয়াম ফসফেট, এই যে দেখো, এই হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট। গত ক্লাসে আমরা এগুলি পড়ছিলাম, হ্যাঁ। তখন মাটিতে এই জাতীয় সার ব্যবহার করা হয়। আর মাটির পিএইচ যদি একবারে কমে যায় অথবা খুব বেশি হয়ে যায়, হ্যাঁ, যেমন হচ্ছে মানুষের শরীরে একটুই পড়লো, মনে করো হচ্ছে মানুষের শরীরে একটু অ্যাসিড পড়ে গেল, তখন কি হবে? ওই জায়গাটা পুড়ে যাবে না? অথবা ক্ষার পড়ে গেল, ক্ষার কোনটা, যেমন চুন, চুন যদি তোমার হাতে একটু লাগাই দেয় হাতের তলার মধ্যে, তখন কি হবে? হাতের তলাটা পুড়ে যাবে কিন্তু। তাহলে আচ্ছা, ওপো আকুটাকে, ওর নাম কি? কোন ক্লাসের, রোল নাম্বার কত? ওপো আকু, ওর নাম কি এবং রোল নাম্বারটা কত বলো তো? ঠিক আছে, তোমরা যদি কেউ না চেনো তাহলে আমি বেয়াদবটাকে ক্লাস থেকে বের করে দিচ্ছি। ওকে, এখন আসছে ক্লাসে, আমি তোকে পাচ্ছি না। ও মনে হয় লিভ নিচ্ছে অলরেডি, না? নাহিদ আহমেদকে চিনো তোমরা? নাহিদ নামে কাউকে চিনো? ওকে লিভ নিছিল নাকি? ও ঢুকতে চাচ্ছে। আচ্ছা, আমি নাহিদকে ঢুকতে দিচ্ছি, আমি ওকে তাহলে আর ঢুকতে দিচ্ছি না, ঠিক আছে, ওকে। ওকে।
আচ্ছা খেয়াল করো তাহলে এই এই জিনিসটা একটু রিডিং করবা সুন্দর করে, হ্যাঁ। এখন এরপরে আসা হচ্ছে আমরা যে তাহলে পিএইচ এরকম হচ্ছে বিভিন্ন জায়গায় পিএইচ আমাদের বুঝে শুনে করতে হবে। আর যেটা বলতেছিলাম আমাদের হচ্ছে যদি হচ্ছে হাতে এসিড পড়ে যায় তাহলে কিন্তু হাত পুড়ে যাবে, আবার হাতে সাবান লাগলেও কিন্তু হাত পুড়ে যাবে। এরকম মাটির মধ্যে যদি পিএইচ অনেক কমে যায়, মানে মাটিতে যদি এসিড হয়ে যায়, আবার মাটিতে যদি হচ্ছে ক্ষার হয়ে যায়, তাহলে হচ্ছে সেই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে কি হবে, মাটির ভিতরে অনেক দরকারি জিনিস থাকে, অণুজীব থাকে, ছোট ছোট পোকামাকড় থাকে, যেগুলি হচ্ছে ফসল উৎপাদনে সাহায্য করে বা ফসলকে ভালো করতে সাহায্য করে। তখন ওই জিনিসগুলি কিন্তু আমাদের নষ্ট হয়ে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে আর পোকামাকড় আহ ভালো পোকামাকড় গুলি থাকবে না। আদিল আহমেদ কোন তোমাদের সাথে? আদিল? আচ্ছা সমস্যা নাই, যারা হচ্ছে বিনা কারণে ক্লাস থেকে বেরিয়েছে তাদের ক্লাসে ঢোকানো হবে না, শেষ, আমরা ক্লাস করি এখন। তাহলে তখন এই উপকারী অণুজীব গুলি মারা যাবে, উপকারী অণুজীব গুলি মারা যায়, তখন হচ্ছে ফলে গাছপালার স্বাভাবিক জৈবিক কার্যকলাপ ব্যাহত হবে। তাহলে হচ্ছে তখন হচ্ছে গাছপালা ভালোভাবে হবে না। এরপরে হচ্ছে বাজারে মুখ ধোয়ার জন্য যে প্রসাধনী সামগ্রী পাওয়া যায়, প্রসাধনী সামগ্রী বলতে কি, যেমন মুখ ধোয়ার জন্য হচ্ছে আমরা কেউ ফেস ওয়াশ ব্যবহার করি, কেউ সাবান ব্যবহার করি, যে এই জাতীয় জিনিস আমরা যারা ব্যবহার করি, যে তখন কিন্তু হচ্ছে উম এগুলি গায়ে দেখবে একটা পিএইচ লেখা থাকে, সবাই আজকে খেয়াল করে দেখবা। আচ্ছা আদিলকে ঢুকাইছি। এই হচ্ছে আমরা সাবান যে ব্যবহার করি বাসায়, সাবান আজকে দেখবা বাসায় গিয়ে তোমরা প্রয়োজন বাসায় তোমরা ক্লাস শেষে যে সাবানের যে হচ্ছে তোমরা এই দেখবা কি বললো এটাকে খোল, সাবানের গায়ে লেখা দেখবা পিএইচ কত আছে। বা যারা ফেস ওয়াশ ব্যবহার করো, ফেস ওয়াশের গায়ে লেখা দেখবা পিএইচ কত থাকে। বাজারে মুখ ধোয়ার যেসব প্রসাধনী সামগ্রী পাওয়া যায় তাদের লেখা থাকে পিএইচ এর মান 5.5। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের ত্বক সাধারণত এসিডিক হয় এবং এর পিএইচ 4 থেকে 6 এর মধ্যে থাকে। আমাদের যে মুখমণ্ডল আছে, ফেস আছে, এই ফেসের হচ্ছে পিএইচ থাকে কত, 4 থেকে 6। এগুলি মুখস্থ করার জিনিস, বোঝানোর তেমন কিছু নাই। তবে নবজন্ম নেওয়া শিশুদের ত্বকের পিএইচ এর মান 7-এর কাছাকাছি থাকে, মানে ছোট বাচ্চা যারা থাকে এদের পিএইচ থাকে 7। আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে পিএইচ এর মান কমতে থাকে, কমতে কমতে এটা এসিড হয়ে থাকে। এসিড হয় কত, 4.4 থেকে 6 পর্যন্ত। আর এখানে তুমি মুখে যে জিনিসগুলো ব্যবহার করতে পারবা ওইটার পিএইচ হবে 5.5। কাজে এই জন্য বড়রা যে সাবান ব্যবহার করতে পারে ছোটরা কিন্তু এই সাবান আবার ব্যবহার করতে পারে না, তখন এটা ত্বকের ক্ষতি হয়ে যাবে। তাই বড়দের জন্য যেসব প্রসাধনী সাবান ব্যবহার করে শিশুদের জন্য প্রয়োজন, এগুলো রিডিং করবা হালকা, আর কিছু না। বিভিন্ন শিল্পী এগুলি, আচ্ছা এগুলো রিডিং করবা, না পড়লে আমাকে বললাম বুঝাই দিব। এখন আসো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, ক্ষার। প্রথম বলছে হচ্ছে ক্ষারকের রাসায়নিক বৈশিষ্ট্য কি। তোমরা অষ্টম শ্রেণীতে ক্ষারক ও ক্ষার কি তা জেনেছো, ক্ষারকের এদের রাসায়নিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, হ্যাঁ। আচ্ছা এখানে আসো তোমরা, এই টেবিলটা দেখো, টেবিল থেকে কোশ্চেন আসবে। ক্ষারক ও নির্দেশকের বিক্রিয়ার ফলে রঙের কি পরিবর্তন হয়। যেমন আমরা বলছিলাম ক্ষারক কি করে, আমি যদি একটা লাল লিটমাস কাগজ নেই, একটা কি নিলাম, লাল লিটমাস কাগজ নিলাম, লিটমাস কাগজটা দেখতে কেমন, লাল। এই লিটমাস কাগজ মানে যেটা দিয়ে কোনো কিছু বর্ণ পরিবর্তন বোঝা যায়, এদেরকে বলা হয় নির্দেশক। এদেরকে কি বলা হয়, নির্দেশক। এখন তাহলে এখানে লাল লিটমাস কাগজটা হচ্ছে একটা নির্দেশক। এখন চলে গেল, আচ্ছা লাল লিটমাস কাগজটা হচ্ছে একটা নির্দেশক। এখন এই যে যে লাল লিটমাস কাগজ, লাল লিটমাস কাগজটা দেখতে আবার কেমন, আগেই বলে দিছো লাল লিটমাস কাগজ, তাহলে দেখতে কেমন হবে, দেখতে তো লালই হবে। তার লাল লিটমাস কাগজের বর্ণ হচ্ছে লাল। এখন সে ক্ষারের সাথে যখন বিক্রিয়া করে, বিক্রিয়া করে ক্ষারের তখন বর্ণটা হয়ে যায় নীল, ক্ষারকের ধারণকৃত রং হচ্ছে নীল। এই জন্যই বলি আমরা ক্ষারক কি করে, একটা লাল লিটমাস পেপারকে নীল বানায় ফেলে। এরপরে তুমি যদি একটা মিথাইল অরেঞ্জ নেও, মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জটা হচ্ছে এটা একটা লিকুইড জাতীয় পদার্থ, একটা তরল পদার্থ আর কি। মিথাইল অরেঞ্জ এটা একটা তরল পদার্থ, সাধারণত একটা বিক্রিয়া করার সময় ড্রপার দিয়ে 1 ফোঁটা 2 ফোঁটা এরকম করে দিয়ে দেওয়া হয়। মিথাইল অরেঞ্জটা ড্রপার দিয়ে
1 ফোঁটা 2 ফোঁটা করে এরকম করে দিয়ে দেওয়া হয়। এখন তুমি যদি একটা মিথাইল অরেঞ্জ নাও, বারবার ক্লাসে টুং টুং শব্দ হচ্ছে। মিথাইল অরেঞ্জের বর্ণ হচ্ছে কেমন, কমলা, তরল জাতীয় পদার্থ। মিথাইল অরেঞ্জের বর্ণটা হচ্ছে কমলা, কিন্তু এই মিথাইল অরেঞ্জটা হচ্ছে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে। এ পপি, তোমরা কেউ ক্লাস থেকে লিভ করো না, আমার সাথে কথা না বলে, আমার পারমিশন না নিয়ে কেউ ক্লাস থেকে লিভ করে। লিভ করার পরে আবার ঢুকতে চাইলে সমস্যা, যেহেতু করে দিছি, একজনকে বের করে দিচ্ছি তো। আচ্ছা, মিথাইল অরেঞ্জের বর্ণ হচ্ছে কমলা, এটা বিক্রিয়ার পরে হয়ে যায় হলুদ। মিথাইল অরেঞ্জ কার সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে না ক্ষারের সাথে? মিথাইল অরেঞ্জ বিক্রিয়া করে হচ্ছে ক্ষারের সাথে। এখানে আমাদের যে কয়টা আছে সব কয়টাই হচ্ছে ক্ষার। মিথাইল ব্লেড, এটাও দেখতে হচ্ছে লাল, এটা বিক্রিয়ার পরে হয়ে যায় হলুদ। ফেনফথেলিন, এটাও তরল পদার্থ, এটা প্রথমে কোনো বর্ণ নাই, সাদা পানির মতো, কিন্তু এটা যখন ক্ষারের সাথে বিক্রিয়া করে তখন বর্ণটা হয়ে যায় গোলাপি। তাহলে চারটা মুখস্থ করবে, এখান থেকে অবজেক্টিভ মাস্ট আসবেই, এসএসসি পরীক্ষাতেও আসবেই। লাল লিটমাস কাগজ ক্ষারের সাথে বিক্রিয়া করে নীল হয়ে যায়। মিথাইল অরেঞ্জ ক্ষারের সাথে বিক্রিয়া করে হলুদ হয়ে যায়। মিথাইল ব্লেড ক্ষারের সাথে বিক্রিয়া করে হলুদ হয়ে যায়। ফেনফথলিন ক্ষারের সাথে বিক্রিয়া করে গোলাপি হয়ে যায়। কি হয় এটা জানতে চাবে। অথবা তোমাকে বলবে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন। মিথাইল অরেঞ্জের বর্ণ হচ্ছে কমলা। মিথাইল অরেঞ্জের বর্ণটা হচ্ছে কিন্তু কি, কমলা। আর মিথাইল অরেঞ্জ বিক্রিয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে হলুদ। দুইটা কোশ্চেন কিন্তু, মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন, আনসার হবে কমলা। বিক্রিয়ার পরে মিথাইল অরেঞ্জের বর্ণ কেমন হয়, সেটা হচ্ছে হলুদ। মিথাইল ব্লেডের বর্ণ কেমন, লাল। বিক্রিয়ার পরে মিথাইল ব্লেডের বর্ণ কেমন হয়, হলুদ। ফেনোলফথেলিনের বর্ণ কেমন, বর্ণহীন। বিক্রিয়ার পরে কি হয়, গোলাপি। এভাবে কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে পানিতে দ্রবণীয় ক্ষারক, অর্থাৎ ক্ষার সমূহ পানিতে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে। ক্ষারক দুই প্রকার হয়। ক্ষারক দুই প্রকার হয়, কয় প্রকার, দুই প্রকার। একটা হয় পানিতে দ্রবণীয়, আরেকটা হয় পানিতে অদ্রবণীয়। দ্রবণীয় মানে কি, দ্রবণীয় মানে হচ্ছে মিশে যাওয়া। দ্রবণীয় মানে হচ্ছে মিশে যাওয়া। যেমন একটু সহজভাবে বলি, তুমি যদি একটু লবণ পানির মধ্যে ছেড়ে দাও, একটু চামচ দিয়ে নাড়ানি দিলাম, এরপর ওইখান থেকে কি তুমি যদি একটা কাপড় দিয়ে ছাঁকো বা ছাঁকনি দিয়ে ছাঁকো, এখান থেকে কি লবণ পাবা? ছাঁকনি দিয়ে ছাঁকলেও কিন্তু এখান থেকে কোনো লবণ আর পাওয়া যাবে না। তাহলে এটা হচ্ছে দ্রবণীয়, সে পানির সাথে মিশে গেছে একেবারে, ওটাকে আর ছাঁকনি দিয়ে ছাঁকাও পাওয়া যাবে। কিন্তু এখন যদি তুমি লবণ না নিয়ে পানির মধ্যে কিছু বালু নেও, বালু, পানির মধ্যে আমরা যদি কিছু বালি নেই, রাতুল কার আইডি, আচ্ছা, আমি যদি পানির মধ্যে কিছু পরিমাণে কি নেই, বালি নেই, এখন বালি নিয়ে বালিটাকে আমি নাড়ানি দিলাম, এরপরে যদি তুমি কাপড় দিয়ে ছাকো, কি ঘটনা ঘটবে, দেখবা কাপড়ের মধ্যে বালিগুলি আবার বাইজা যাবে। মানে বালিগুলি পানির সাথে লুকায় ছিল, পানির সাথে কিন্তু পুরোপুরি মিশ ছিল না। বালিগুলি পানির সাথে পুরোপুরি মিশে নাই, এটা হচ্ছে অদ্রবণীয়। আর যেটা একদম মিশে যায়, যেমন হচ্ছে মিশে যায়, লবণটা মিশে যায়, এটা হচ্ছে দ্রবণীয়। এই যেই ক্ষারকগুলি পানির সাথে একদম মিশে যায়, অর্থাৎ পানিতে দ্রবণীয় হয়, এদেরকে বলা হয় আবার ক্ষার। দুজনের ধর্ম একরকমই। তাহলে এই দুইটার ধর্ম হচ্ছে একরকমই, ঠিক আছে। যে ক্ষারের ধর্ম, ক্ষারকের ধর্ম প্রায় কি একরকমই। তোমরা যদি বাহিরের কেউ থেকে থাকো, নবারুণের স্টুডেন্ট না, এরকম কেউ থেকে থাকো, তোমরা ক্লাস করো, এতে কোনো সমস্যা নাই। তোমরা ক্লাস করলে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই, তোমরা শেখার উদ্দেশ্যে আসলে ক্লাস করো, সমস্যা নাই। কিন্তু ক্লাসে যদি ডিস্টার্ব করো, তখন একদম কিন্তু হচ্ছে বের করে দিব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, বাইরে কেউ থাকুক সমস্যা নাই, যদি সে ক্লাস শেখার উদ্দেশ্যে থাকে তাহলে আমার কোনো সমস্যা নাই, সে শিখুক, যে কেউ শিখতে পারে, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, আর কথা বলো না। যে এখন যেটা বলতেছিলাম, তোমরা কেউ মানে ঢোকার জন্য ট্রাই করলে ঢুকতে না পারলে থাকবা, আবার কেটে দিও না, কল কেটে দিলে তখন আমি আবার যেতে যেতে দেখা যায় তোমার।
আচ্ছা, এখন দেখা যাবে। তাহলে এই ক্ষারকগুলি কি করে, যারা হচ্ছে পানিতে এরকম দ্রবণীয় হইতে পারে, পানির সাথে মিশে যেতে পারে, এদেরকে বলা হয় ক্ষার। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার নাম কি? Na থাকে সোডিয়াম, এটার সাথে যদি Cl থাকতো তাহলে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এন এর পরে Cl থাকলে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড তোমরা চিনো? কেউ দেখছো সোডিয়াম ক্লোরাইড? দেখছো কেউ? কে কে সোডিয়াম ক্লোরাইড দেখছো বলো তো দেখি। কেউ দেখো নাই তাই না? কেউ দেখছো? ফারজানা কেটে দিয়ে আবার ঢুকো, সমস্যা নাই। দেখো নাই? তোমরা সবাই সোডিয়াম ক্লোরাইড দেখছো, সবাই। তোমরা বাসা বাড়িতে যে লবণ খাও না, খাবার লবণ, তরকারি রান্না করার সময় যে লবণ দেওয়া হয়, জলপাই আচার খাওয়ার সময় যে লবণটা দেও, এটাই হচ্ছে
আচ্ছা দেখো, আমার ওয়াইফাই চলে গেছিল, যার জন্য হচ্ছে তোমাদের একটু সমস্যা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তোমাদের আমি আবার শেয়ার দিচ্ছি, আমার ওয়াইফাইটা চলে গেছিল। আচ্ছা, ওকে। যেটা বলতেছিলাম হচ্ছে, আচ্ছা অনেকেই তো মনে হয় ক্লাস থেকে একটু লিভ করে ফেলছো, দুই একজন হয়তো বা, যেহেতু আমি অনেকক্ষণ ছিলাম না। ওকে, সমস্যা নাই। যে জিনিসটা বলতেছিলাম, এই যে কি বলতেছিলাম ভুলে গেলাম তো, কোথায় ছিলাম। আচ্ছা, খাবার লবণ সোডিয়াম ক্লোরাইড। তাহলে আমরা সবাই কিন্তু সোডিয়াম ক্লোরাইড চিনি, আমরা যে খাবার লবণটা খাই এই খাবার লবণটাই হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এটা লবণ, এটা কিন্তু অ্যাসিডও না, ক্ষারও না, সে একটা লবণ। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে একটা ক্ষার। এই সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে মনে করো এখানে তোমার পানি আছে, পানি আছে। এই পানির ভিতরে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ছেড়ে দাও, NaOH, সে পানির মধ্যে যায় এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা ভাঙ্গে যায়। পানির মধ্যে কি সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি হয়ে যায়, ভেঙে যায়। ভেঙে উৎপন্ন করে সোডিয়াম আয়ন, আর উৎপন্ন করে হচ্ছে OH মাইনাস আয়ন, হাইড্রোক্সিল আয়ন। এটার নাম হচ্ছে সোডিয়াম আয়ন, Na+। Na+টাকে বলা হয় সোডিয়াম আয়ন। আর OH মাইনাস কে বলা হয় হাইড্রোক্সাইড আয়ন, অথবা অনেক সময় হাইড্রোক্সিল আয়নও বলা হয়, হাইড্রোক্সাইড আয়ন। তাহলে এই যে যাদের মাঝখানে, দাদা বলছে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও, কে, এই কে নাম হচ্ছে পটাশিয়াম। কে নাম কি, পটাশিয়াম। কোথাও যদি কে লেখা দেখো তাকে কে পটাশিয়াম বলে ডাকবা, কে বলে ডাকা যাবে না, তাকে পটাশিয়াম বলে ডাকতে হবে। এনে লেখা থাকলে তাকে সোডিয়াম বলে ডাকতে হবে। এই পটাশিয়াম, ওর সাথে আছে OH হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড। এটা ভেঙে একটা পটাশিয়াম আয়ন উৎপন্ন হয়, আর একটা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন হয়। তারপরে হচ্ছে ধরো NH4OH, এটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। গত ক্লাসে আমরা বলছিলাম NH4+ এরকম যদি থাকে তার নাম হচ্ছে অ্যামোনিয়াম। এটার নাম কি, অ্যামোনিয়াম। তাহলে অ্যামোনিয়ামের সাথে OH থাকলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা ভাঙা হবে NH4+, আর হচ্ছে OH-, পানির মধ্যে দিলে এরকম হয়ে যাবে। তাহলে এই যে যারা এরকম পানির মধ্যে OH- দিতে পারে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে পারে, এদেরকে বলা হয় ক্ষার। তাহলে যে সকল ক্ষারক পানির মধ্যে হাইড্রোক্সাইড আয়ন দিতে পারে তাদেরকে বলা হয় ক্ষার। পরে এই তিনটা রিয়েকশন শিখবা। আর এই ক্ষারকগুলি আবার কি করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে ফেলে। কারণ কি, ক্ষারক এবং অ্যাসিড এরা হচ্ছে পরস্পর একটা আরেকটার উল্টা। যেমন মনে করো তোমার তরকারিতে একটু লবণ বেশি হয়ে গেছে, তখন তুমি যদি একটু চিনি দিয়ে ফেলো কি হবে, লবণটা একটু কমে যাবে, তিতাটা একটু কমে যাবে। বা আমরা অনেক সময় একটু ঝাল খেয়ে ফেলছি, ঝাল খাওয়ার পর একটু কি খাই, একটু মিষ্টি খাই। কেন মিষ্টি খাই, ওই ঝালটা যেন মিষ্টি দিয়ে কভার হয়ে যায়। এরকম হচ্ছে লবণ খাইলে লবণটাকে কভার করার জন্য আমরা হচ্ছে একটু মিষ্টি খাবো বা চিনি খাবো। এরকম কোথাও যদি অ্যাসিড হয়ে যায়, অ্যাসিডটাকে কভার করার জন্য ওই জায়গায় ক্ষার দিয়ে দিতে হবে। কোথাও যদি ক্ষার বেশি হয়ে যায় এখানে একটু অ্যাসিড দিয়ে দিতে হবে। অ্যাসিড এবং ক্ষার দুইটা বিক্রিয়া করে নিরপেক্ষ হয়ে যায়, এরকম আর কি। বলছে ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। ক্ষারক ও অ্যাসিড পরস্পর বিপরীতধর্মী পদার্থ এবং বিক্রিয়া করে একে অপরকে নিষ্ক্রিয় করে ফেলে। মনে করো হচ্ছে যদি দুইটা শক্তিশালী মনে করো জিনিস থাকে, মনে করো একই এলাকায় দুইজন শক্তিশালী মানুষ, দুই পক্ষের দুজন শক্তিশালী মানুষ যদি থাকে, তখন দেখবো এখানে আলটিমেটলি দুইজনের নিষ্ক্রিয়, মানে কেউ কেউর উপর কোনো কিছু চাপায়া দিতে পারে না, কারণ একটা আরেকটাকে নিষ্ক্রিয় করে রাখে। একজন সমস্যা করতে গেলে আরেকজন বাধা দেয়। তাহলে এসিড এবং ক্ষার বিক্রিয়া করে নিষ্ক্রিয় পদার্থ নিরপেক্ষ লবণ পদার্থ এবং পানি তৈরি করে। পরে তোমরা আরো বিস্তারিত ভাবে এই বিক্রিয়া শিখবা, পরে শিখবা, তারপর আমি একটু দেখাই দেবো। মনে করো তুমি একটা এসিড নিছো, যেই এসিডের নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, প্লাস তুমি একটা ক্ষার নিছো যেই ক্ষারের নাম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। বুঝছো কিন্তু, HCl এটার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। HCl এর নাম কি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা একটা অ্যাসিড। আর এটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। তাহলে এটা একটা অ্যাসিড, এটা একটা ক্ষার, এরা দুইটা বিক্রিয়া করে কি করবে, বিক্রিয়া করে এই যে হাইড্রোজেনের পরে যেটা আছে এটা, এরা কাছাকাছি আছে, এরা একটা বন্ধুত্ব করে ফেলবে। সেও কাছে সেও কাছে, কাছাকাছি, এদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যাবে।
এই বন্ধুর নাম হয়ে যাবে লবণ, সোডিয়াম ক্লোরাইড। এখন আগে তো এই হাইড্রোজেনের সাথে ক্লোরিনের একটা বন্ধু ছিল, এখন ক্লোরিন সেই বন্ধু এখান থেকে চলে আসছে, এখানে সোডিয়ামের সাথে ওএইচ এর একটা বন্ধু ছিল, এখান থেকে সোডিয়ামও চলে আসছে। এরা দুজন নতুন বন্ধুত্ব বানাইছে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তারপরে এখন এই হাইড্রোজেন এবং ওএইচ এরা মিলাও আরেকটা বন্ধু বানাবে। হাইড্রোজেন এইখানে একটা, এখানে একটা, কয়টা? দুইটা। এই একটা হাইড্রোজেন আর OH এর মধ্যে আছে আরো একটা হাইড্রোজেন, কয়টা হলো? দুইটা। তো দুইটা হাইড্রোজেন মিলে হয়ে যাবে H2, পরে একটা অক্সিজেন, এই হয়ে গেল পানি। এরকম সোডিয়াম ক্লোরাইড এবং পানি হয়ে যায়, শেষ। ক্ষারকের রাসায়নিক ধর্ম সম্বন্ধে জানার জন্য তোমাদের এখানে একটা লিটমাস পেপার দিয়ে পরীক্ষা করতে বলছে। এটা তোমরা বাসায় রিডিং পড়বা, রিডিং করে না বুঝলে আমি বুঝাই দিব। আজকে আর পড়াবো না, আজকে আরেকটা ক্লাস নিয়েছি তোদের সব মিলে, আজকে একটু টায়ার্ড আমি। হ্যাঁ, ক্ষারক আর লবণ। কালকে তোমাদের ম্যাথ ক্লাস নেব, এইটা আর দুইটা ক্লাস নিতে পারলে শেষ হয়ে যেত। কিন্তু কালকে তোমাদের একটা ম্যাথ ক্লাস নেবো হচ্ছে একদম, যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে এটা বলবা, না থাকলে আমি পুরো 1 ঘন্টা বা 1.5 ঘন্টায় পুরো চ্যাপ্টারটা আবার একটু তোমাদেরকে বলে দিব, এক কথা দুই কথায়। এবং হচ্ছে তোমাদের আগামী রোববারে হচ্ছে ম্যাথ পরীক্ষা, আগামী রোববারে ম্যাথ পরীক্ষা হবে। ম্যাথ পরীক্ষা কিভাবে হবে? সৃজনশীল 14টা প্রশ্ন দিছি, এই 14টা প্রশ্ন থেকে 3টা প্রশ্ন থাকবে, প্রথম 5টা থেকে একটা থাকবে, মাঝখানের 5টা থেকে একটা। আচ্ছা না, এটা বলা যাবে না, এটা এলোমেলো হতে পারে। তো প্রথম 5টাকেও ভালো করে করলে একটা এমনকি 2টা উপায়ে ফেলতে পারো। অবজেক্টিভ হচ্ছে তোমাদের 96টা অবজেক্টিভ দিচ্ছে, ওই 96টা অবজেক্টিভ থেকে অবজেক্টিভ থাকবে 10টা অবজেক্টিভ। আর এক কথায় উত্তর, এক কথায় উত্তরটা কালকে দিয়ে দিব, এখান থেকেই থাকবে, অর্থাৎ ফুল প্রশ্ন তোমাদেরকে আউট করে দিলাম। এবং এইগুলি থেকে টেস্টেও থাকবে তোমাদের, এবং মোটামুটি 95% এখন পর্যন্ত নিশ্চিত এগুলি থেকে তোমাদের ফাইনালেও থাকবে। তো ফাইনালটা এখন নিশ্চিত দেওয়া যাবে না, এটা আরো পরে দিতে হবে, মানে একদম তোমাদের এসএসসি বোর্ড পরীক্ষা যেটা, ওটা পরীক্ষার আগে আগে বলতে হবে। তবে সম্ভাবনা আছে 90 থেকে 95% সম্ভাবনা আছে যে এখান থেকেই থাকবে। ঠিক আছে, এটা আমাদের আরেকটা ক্লাসে শেষ করতে পারবো না, আমাদের আরো 2টা ক্লাস লাগবে বিজ্ঞানের এই চ্যাপ্টারটার জন্য। আজকে তোমাদের এখানেই সমাপ্ত। বিজ্ঞান পড়া হচ্ছে যা পড়াইছি এটুকুই পড়ে আসবো আপাতত। বিজ্ঞান হচ্ছে যা পড়ানো হয়েছে এটুকুই পড়বা।